পর গাউদিয়ার স্বাস্থ্য ক্রমে ক্রমে ভালো হয়। ম্যালেরিয়া কমিয়ে আসে, কলেরা বন্ধ হয়, লোকের ক্ষুধা বাড়ে, মাছ দুধ সস্তা হয়। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় কেবল 2-10 জন যা মারা যায় সে কিছু নয়। অগ্রহায়ণ পৌষ মাসে খালের জল অনেক কমিয়া আসে, মাঘের শেষাশেষি ডোবা শুকাইয়া যায়। চৈত্র মাসে অনেক পুকুর 2-1 হাত জল থাকে মাত্র। বৈশাখে বৃষ্টি না হইলে অধিকাংশ পুকুর শুকাইয়া ওঠে, তখন গ্রামে বড় জলের কষ্ট। শীতলবাবুর বাড়ির সামনে বড় দিঘিটার জল খাইয়া গাউদিয়া, সাঁতকা আর উকরার লোক প্রাণ ধারণ করে। বাবুর দিঘিতে বাবুদের বাড়ির লোক ছাড়া কাহারও দেহ ডুবানো নিষেধ। দারোয়ান লাঠি ঘাড়ে পুকুর পাহারা দেয়। শীতলবাবুর ছেলেরা, ভাগ্নেরা আর কম বয়সী মেয়েরা দিঘি তোলপাড় করিয়া স্নান আরম্ভ করিলে লাঠিতে ভর করিয়া দিয়া সে একগাল হাসে। ঘাট ছাড়া গ্রামের লোকের অন্য কোথাও কলসি ডোবানো বারণ। শীতলবাবুর বাড়ির ছেলেমেয়েরা স্নান করিয়া গেলে 2-3 ঘণ্টা পর্যন্ত ঘাটের কাছে জল কাদা হইয়া থাকে। জল লইতে আসিয়া কেহ বলে, খোকাবাবুদের একটু সাবধানে স্নান করতে বলতে পারো না দারোয়ানজি? দারোয়ান বলে, দিঘি কিসকো তুমারা? তা বটে, দিঘিটা বাবুদের বটে, কিন্তু বৈশাখ আসিতে এখনো দেরি আছে। বৈশাখ মাসে এবছর খুব ঝড় বৃষ্টি হইবে কিনা এখন হইতে তাহাই বা কেহ বলিতে পারে না। শীতকালটা গ্রামের লোক সুখে কাটায়, কই মাগুর শোল মাছ প্রচুর পাওয়া যায়। যাদের ডোবা আছে, ডোবা শুকাইয়া আসিলে জল ছাঁচিয়া ঝুড়ি খানিক মাছ পায়, তার মধ্যে খলসে আর ল্যাঠা মাছই বেশি। এই খাল আর খালের চিংড়ি কাটা দেশে ভালো রাস্তা নাই, কিন্তু শীতকালটা দেশে কাটাইবেন সংকল্প করিয়া বিমলবাবু সপরিবারে একটি মোটর গাড়ি করিয়া গ্রামে আসিলেন। বাজিতপুরে মোটর গাড়ি আছে, কিন্তু গাউদিয়ায় মোটর গাড়ি? কুসুম শশীকে বলে, সেবার কলকাতায় মোটর গাড়ি চড়েছি, বিয়ের আগে যেবার কলকাতায় গিয়েছিলাম বাবার সঙ্গে। শশী বলে, তোমার সে কথা মনে আছে? কুসুম অবাক হইয়া বলে, বাহ, মনে থাকিবে না? কতদিন আর হলো, 8 বছর কি 9 বছর। আমার বয়স কত ভাবেন? 25? দূর, 22 বছর। সুদেবের সঙ্গে মতির বিবাহের প্রস্তাব ভাঙিয়া গিয়াছে। কুসুম ইদানিং আর ও কথা উত্থাপন করিত না। মতির বিবাহ হোক বা না হোক তাহার যেন কিছুই আসিয়া যায় না। পরাণ যদি বা রাত্রে কোনো দিন কথাটা তুলিত, কুসুম হাই তুলিয়া বলিত, তাহার কোনো মতামত নাই। কোনোদিন কিছু না বলিয়াই সে ঘুমাইয়া পড়িত। এদিকে নিতাই তাগাদা দিতেছিল, এত বেশি তাগাদা দিতেছিল যেন বিবাহটা সুদেবের নয়, তাহার নিজের। শশীর সঙ্গে আর একবার পরামর্শ করিয়া শেষে পরাণকে বলতে হইয়াছে, না, সুদেবের সঙ্গে মতির সে বিবাহ দিবে না। নিতাই শান্তভাবে কথাটা গ্রহণ করিতে পারে নাই, লোভ দেখাইয়াছে, সদুপদেশ দিয়াছে, মেজাজ গরম করিয়াছে, কিন্তু না, পরাণ রাজি নয়। ছোটবাবু বারণ করেছে। হ্যাঁ, হারুদা মরলে তাকে কে পড়িয়েছিল রে পরাণ? কাঁধ দিয়েছিল কে? ছোটবাবু? ছোটবাবু যখন বারণ করেছে, বাস, তবে আর কি, ছোটবাবুর কথা বেদ বাক্যি বটে। আমার নিজের বুদ্ধি নেই? মতির আমি শহরে বিয়ে দেব, ভদ্র ঘরে। এই কথাটা পরাণ না বলিলেও পারিত। যাই হোক, তারপর সুদেব নিতাইয়ের নামে বাজিতপুরে মামলা রুজু করিয়াছে। অভিযোগ গুরুতর, গচ্ছিত ধন অপহরণ, বেআইনি আটক আর মারপিট।
গায়ের জ্বালায় সুদেব নালিশ করিয়াছে বটে, কিন্তু কিছু প্রমাণ করিতে পারিবে কিনা সন্দেহ। নিতাই বিচক্ষণ সংযমী মানুষ, হঠাৎ কিছু করিয়া বসিবার লোক সে নয়। প্রমাণ রাখিয়া অপকর্ম সে কখনো করে না। একদিন বাজিতপুর হইতে নিতাইয়ের সঙ্গে শশীর রাস্তায় দেখা হইল। এই মামলার ব্যাপারে নিতাইকে অপরাধী সন্দেহ করিয়াও শশীর রাগ হইয়াছে সুদেবের ওপর। নিতাই সুদেবের মামা, নিজের মামা। একেবারে মামলা না করিয়া আর কিছু তো সে করিতে পারিত। কোর্টে এখন মতির নামটা উঠিয়া পড়িবে, পরাণকে সাক্ষ্য দিতে যাইতে হইবে। সে এক কেলেঙ্কারি ব্যাপার। কিন্তু নিতাইয়ের সঙ্গে মামলার কথা শশী আলোচনা করিল না। বলিল, তোমার কাছে কিছু টাকা পাওনা আছে নিতাই? দেব ছোটবাবু, মাঘ মাসটা গেলেই শোধ করে দেব। শশী চিন্তিত হইয়া বলিল, মাঘ মাস? আচ্ছা, তাই দিও, কিন্তু লালির বাছুরটা তুমি পরাণকে দিলে না যে? লালি দুধ বন্ধ করেছে শুনলাম। লালির বাছুর পরাণকে দেব কেন ছোটবাবু? কেন, লালিকে বেচবার সময় কথা হয়নি প্রথম বাছুরটা পরাণ পাবে? না ছোটবাবু, এমন কথা হয়নি, পরাণ মিছে বলেছে। লালিকে আমি কিনেছি হারুদার ঠেয়ে। পরাণ কি জানে? শশী উদাসভাবে বলিল, কথা না হয়ে থাকলে আর কি কথা? পরশু সের 6 দুধ পাঠিয়ে দিও নিতাই, বাড়িতে কি সব করবে বলছিল। শশী চলিয়া যায়। নিতাই ডাকিয়া বলিল, ছোটবাবু শোনেন, বাজিতপুরে জামাইবাবুকে দেখিলাম, কাল বিয়ানে এ গায়ে আসবেন। কোন জামাইবাবু? মেজ? এ খবর শশী জানিত না। তাহাদের কোনো সংবাদ না দিয়া নন্দলাল গায়ে আসিতেছে ইহাতে আশ্চর্য সে হইল না। বিবাহের পর নন্দলাল শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক তুলিয়া দিয়াছে। কখনো চিঠি লেখে না, চিঠির জবাব দেয় না। বিন্দু প্রথম প্রথম চিঠি লিখিত, স্বামীর আদেশের বিরুদ্ধে লুকাইয়া। নন্দলাল টের পাইবার পর বাপের বাড়ির সঙ্গে চিঠি লেখার সম্পর্কটুকুও তাহাকে তুলিয়া দিতে হইয়াছে। একবার সে যে 2-4 দিনের জন্য বাপের বাড়ি আসিয়াছিল, তাও স্বামীকে লুকাইয়া। ব্যবসা উপলক্ষে নন্দলাল দিন 15 বোম্বে গিয়াছিল সেই সময়। এমন ব্যাপার বেশি দিন গোপন থাকিবার নয়। বোম্বে হইতে ফিরিয়া একদিন নন্দলাল স্ত্রীকে বলিয়াছিল, গাওদিয়া গিয়েছিলে? বিন্দু ভয়ে কাঁপিয়া একটু হাসিয়া ব্যাপারটা উড়াইয়া দিবার চেষ্টা করিয়াছিল। বলিয়াছিল, একদিনের তরে গিয়েছিলাম, মোটে একদিন। বাবার যা অসুখের কথা শুনলাম, রাগ করেছ? রাগ করেছ? ভ্যাঙাইয়া, ছোট লোকের বাচ্চা। গছাইয়া দেওয়া বউ, প্রাণ ভয়ে গ্রহণ করা বউ, লেখাপড়া নাচ গান কিছু না জানা বউ, জীবনের অপূরণীয় ক্ষতি। বিন্দুকে নন্দলাল ত্যাগ করে নাই কেন, কে বলিবে? হয়তো কর্তব্যজ্ঞান, হয়তো খেয়াল, হয়তো নির্বিবাদে ওকে লইয়া যা খুশি তাই করা যায় বলিয়া নন্দলালের কাছে বিন্দুর এক ধরনের দাম আছে, কে বলিবে? বিন্দুকে নন্দলাল অত গয়না কাপড় দেয় কেন, সে আর এক রহস্য। বিন্দু কি ধার করা গয়না গায়ে দিয়া বাপের বাড়ি আসিয়াছিল? যাহা পায় নাই তাহাই পাইয়াছে এই অভিনয়টুকু করিয়া যাওয়ার জন্য, কে বলিবে? জীবনের অজ্ঞাত রহস্য গাওদিয়ার বিন্দুকে গ্রাস করিয়াছে, কলকাতার অনামী রহস্য। কলকাতায় থাকিয়া পড়িবার সময় শশী যাহা ভেদ করিতে পারে নাই, নন্দলাল এক প্রকার অপমানই করিত, কিন্তু শশী যাইতে ছাড়িত না। ভাইফোঁটার দিন কবার বিন্দু তাহাকে ফোঁটা দিয়াছে। বিন্দুর গা ভরা গয়না সে দেখিতে পাইত না। না,
অন্তঃপুরের দৈনন্দিন সাদাসিধে জীবনের গয়নার বোঝা বহিয়া বেড়াইতে বিন্দু ভালোবাসে না। চোখের আবিষ্কার, কানে শোনা এই কৈফিয়ত শশীর কাছে মিথ্যা হইয়া যাইত। শশী ভাবিত, বিন্দু তবে সুখেই আছে? একটা ব্যাপার সে বুঝিত না, বাইরের লোকের বুঝিবার মতো ব্যাপারও সেটা নয়। নন্দলাল ভিন্ন বাড়িতেই বিন্দুকে রাখিয়াছে, বিন্দুকে একা। নন্দলালের পরিবার যে বাড়িতে 25 বছর বাস করিতেছে, বিন্দু সেখানে একদিন বধূ যাপন বিন্দু সেখানে কতদিন বধূ জীবন যাপন করিয়াছিল জিজ্ঞাসা করিলে বিন্দু সে প্রশ্ন এড়াইয়া যায়। নূতন বাড়িতে কতদিন সে গৃহিণী হইয়া বাস করিতেছে তাহাও বলে না। ঝগড়াঝাটি হতে লাগলো, তাই চলে এসেছি। বিন্দু শুধু এই কৈফিয়ত দেয়, বলে বেশ আছি স্বাধীনভাবে। ওখানে এমন ঝগড়া করে, এবং বলিয়া সে এমনভাবে হাসে যে মনে হয় যেন সত্য সত্যই বেশ আছে স্বাধীনভাবে। ঝি চাকরের অভাব নাই, সদরে একটা দারোয়ানও আছে। ঘরগুলি দামি আসবাবে ভর্তি, বাড়াবাড়ি রকমের ভর্তি। বিন্দুর জন্য নন্দলাল বিলাসিতার চূড়ান্ত ব্যবস্থা করিয়া দিয়াছে। সারা বাড়িতে এসেন্সের গন্ধ। নন্দলাল তাহা হইলে বিন্দুকে ভালোবাসে? বিন্দুর বাড়িতে গিয়া কতদিন শশী দেখিয়াছে বিন্দুর ভাব অমায়িক, বিন্দু সাধাসিধে। জিজ্ঞাসা করিয়া জানিয়াছে নন্দলাল সেবেলা আসিবে না। আবার কতদিন গিয়া দেখিয়াছে বিন্দু অমায়িক নয়, রহস্যময়ী। বিন্দু মহা সমারোহে সঙ্গে প্রসাধনে ব্যাপিত হইয়া আছে। কথা বলিবার সময় নাই। 1 ঘণ্টার মধ্যে নন্দলাল আসিবে। জীবনের অজ্ঞাত রহস্য বিন্দুকে গ্রাস করিয়াছে বই কি। পরদিন শশী খালের ঘাটে গেল, যে ঘাটে হারুর মৃতদেহের সঙ্গে এক নৌকায় সে একটি সন্ধ্যা অতিবাহিত করিয়াছিল। সকালবেলা নন্দলাল আসিতেছে বাড়িতে, শশী এর কথা প্রকাশ করে নাই। নন্দলাল কখনো তাহাদের বাড়ি যাইবে না। কিন্তু শশী অনেকদিন বিন্দুর কোনো খবর পায় নাই। নন্দলালের কাছে বিন্দুর খবরটা জানিবার জন্যই সে খালের ঘাটে আসিয়াছে। গ্রামের মধ্যে একান্ত পর উদ্ধত ভগ্নিপতিটির সঙ্গে আলাপ করা অসম্ভব। শশীর মনে আর একটা ইচ্ছা ছিল, সে এক অসম্ভব ইচ্ছা। বিন্দুর বিবাহের ব্যাপারটা শশী জানে, কিন্তু সে তো আজকের কথা নয়, প্রায় ইতিহাসে দাঁড়াইয়া গিয়াছে। এতকাল নন্দলাল রাগ করিয়াছিল, ভালো কথা, তাহার দোষ নাই। কিন্তু চিরজীবন অতীত ঘটনার জাবর কাটিয়া লইয়া লাভ কি? নন্দলাল তো আজ অনায়াসে গোপালকে ক্ষমা করিয়া দিতে পারে, মনে করিতে পারে যে জোর জবরদস্তি নয়, সে নিজেই দেখিয়া পছন্দ করিয়া বিন্দুকে বিবাহ করিয়াছিল। গোপালের অপরাধে রাগ করিয়াছে নন্দলাল, আর মাঝে পড়িয়া শাস্তি পাইতেছে বিন্দু, এটা উচিত নয়। বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক তুলিয়া দেওয়াটা বিন্দুর শাস্তি, শশী এই রকম মনে করে। নন্দলালকে সে আজ তাহাদের বাড়ি গিয়া উঠিতে অনুরোধ করিবে। আভাসে ইঙ্গিতে বুঝাইয়া দিবে, গোপাল আজ 7 বছর অনুতপ্ত হইয়া আছে, আর কেন ভাই, এবার মিটাইয়া ফেলো। তারপর নন্দলাল আসিল। সে আরো বুড়া হইয়াছে, আরো বাবু হইয়াছে। অবস্থার অনুপাতে হিসাব করিলে সঙ্গের চাকরটি কিন্তু তাহার চেয়েও বাবু। এইটুকু খাল বাহিয়া আসিতে দুজনের জন্য নন্দলাল নৌকা ভাড়া করিয়াছে 10 জনের। হয়তো তাহার ডুবিয়া মরার ভয়। কলকাতার বাবু। খবর না দেওয়ার জন্য শশী কোনো অনুযোগ করিল না, বলিল, কলকাতা থেকে বেরিয়েছ কবে?
বিন্দু শশীর 1 বছরের ছোট, সেই হিসাবে নন্দলালের সে গুরুজন। পরশু। বিন্দু ভালো আছে? ভালো থাকিবে না কেন? কি জবাব? নন্দলালকে সামনে দেখিয়া তাহার কথা শুনিয়া শশীর কল্পনা নিভিয়া আসিতেছে। রাগ, প্রতিহিংসা, এই সব যে মানুষের অবলম্বন, সহজে ও সব সে ছাড়িতে চায় না। ছাড়িলে বাঁচিবে কি লইয়া? খবর পাইলাম আজ সকালে তুমি পৌঁছবে। বাবা বললেন, ঘাটে যা শশী, বাবুদের গাড়িটা নিয়ে যা, সঙ্গে করে নিয়ে আসবি। তিনিও আসতেন, আমিই বারণ করলাম। বাতে কষ্ট পাচ্ছেন, কতক্ষণ ঘাটে অপেক্ষা করতে হবে তারও কিছু ঠিক নেই। তুমি আসছো শুনে বাড়িতে হইচই পড়ে গেছে নন্দ। নন্দলাল বলিল, হুম। মোটরটা কার? শীতলবাবুর ভাই বিমলবাবুর, ওরাই জমিদার। শীতলবাবু লোক কেমন? প্রশ্ন শুনিয়া শশী একটু বিস্মিত হইল। বেশ লোক, খুব ধর্মচর্চা করেন। এখানে দাঁড়িয়ে কি হবে, তোমার চাকরকে বলো জিনিস গাড়িতে তুলুক। নৌকা ছেড়ে দাও, আমাদের নৌকা ফিরে যাবে। নন্দলাল মাথা নাড়িল। আমি এবেলায় ফিরিব শশী। আর কাজ শেষ করে তোমাদের বাড়ি যাওয়ার সুবিধে হবে কি না, মানে হয়তো সময় পাবো না। না, হয়তো কেন, সময় পাবো না। শশী এ অপমানও হজম করিল। আজ তোমাকে ফিরতে দিচ্ছে কে? সবাই আশা করে আছে নন্দ। আমাকে ফিরতেই হবে, বাজিতপুরে কাজ ফেলে এসেছি। শীতলবাবুর সঙ্গে দেখা করেই এবার নৌকো তুলব। শীতলবাবুর কাছে তাহার কি প্রয়োজন জিজ্ঞাসা করিতে নন্দলাল একটা ভাষা ভাষা জবাব দিল, যে বাজিতপুরে শীতলবাবুর কিছু জমি কিনিবে। কথা কইতেও নন্দলালের যেন কষ্ট হইতেছিল। কেন কি বৃত্তান্ত শশী তাহা কিছুই জিজ্ঞাসা করিল না। নিজেকে তাহার গোমস্তা মনে হইতেছিল নন্দলালের। বেশ, কাজ থাকলে তোমায় আটকাবো না, এ বেলাটা থেকে খাওয়া দাওয়া করে বিকেলে রওনা দিও বলিয়া শশী যোগ দিল, বাবা নিজে আসতেন নন্দ, আমি বারণ করলাম। কিন্তু নন্দর সুবিধা হইবে কি? সময় নাই। তখন শশী বলিল, ও আচ্ছা। তাহার রাগ হইতেছিল, মনে জ্বালা ধরিয়া গিয়াছিল। টিনের চালটার এক ধারে চণ্ডী ছোকরা কেরোসিন কাঠের ওপর রেকাবি ভরা পান সাজাইয়া রাখিয়াছে, আর কয়েক প্যাকেট লাল নীল কাগজে মোড়া বিড়ি। চণ্ডী নিজে কাছে গিয়া হাঁ করিয়া বাবুদের গাড়িটা দেখিতেছে। গাওদিয়ায় মোটর গাড়ি। নন্দ থাকিয়া থাকিয়া গাড়িটার দিকে চাহিতেছিল, কিন্তু শশীর সঙ্গে এই মাত্র সে সম্পর্ক চুকাইয়া দিয়াছে। গাড়িটা আনিয়াছে শশী। নন্দলাল তাই বলিল, শীতলবাবুর বাড়িটা কত দূর? গায়ের শেষে। তবে তো কম দূর নয়। ঘোড়ার গাড়িটারি পাওয়া যাবে? চাকরকে পাঠিয়ে দিই, ডেকে আনুক। ঘোড়ার গাড়ি পাওয়া যায় না। এই গাড়ি বাবুদের বাড়ি ফিরে যাচ্ছে, তুমি ইচ্ছে করিলে যেতে পারো। রসিকবাবুর বাগানের একটা গাছের দিকে শশী দৃষ্টি নিবদ্ধ করিয়া রাখিয়াছিল। এবার সে আবার চণ্ডীর দোকানের দিকে চাহিল। নন্দ কি ভাবিল বলা যায় না। বলিল, সময় থাকলে তোমাদের বাড়ি যেতাম শশী। সময় না থাকলে আর কথা কি? সেইখানে ইতি। নৌকায় গিয়া সুটকেশ হইতে আয়না চিরুনি বাহির করিয়া নন্দ চুলটা ঠিক করিয়া লইল। পানের কৌটা হইতে দুটি পান, জর্দার কৌটা হইতে খানিকটা জর্দা মুখে দিল। গায়ের দামি আলোয়ানটা খুলিয়া রাখিয়া একটা তার চেয়ে দামি শাল গায়ে দিয়া মোটরে উঠিল। এসো শশী, আমার একটু তাড়াতাড়ি আছে। সেই যেন এতক্ষণে মোটরের মালিকানা সত্ত্ব পাইয়াছে। তার সেটা আশ্চর্য নয়। মোটরে চড়ার অভ্যাস নন্দলালের আছে। শশী তো চাপে গরুর গাড়ি। শশী বলিল, তুমি যাও, আমার এদিকে কাজ আছে।
কলকাতা শহর। মোটরে চাপিয়া কলকাতা শহর গাওদিয়ার দিকে চলিয়া গেল। বিন্দুকে নন্দ স্বতন্ত্র বাড়িতে রাখিয়াছে, দাস দাসী দারোয়ান আর বিলাসিতার ব্যবস্থা করিয়া দিয়াছে। বিন্দুর বাড়ি যে পাড়ায় সে পাড়াটাও ভালো নয়। নন্দ কি পাগল? পাগল হোক আর যাই হোক, ওকে তো সে অনায়াসে মারিতে পারিত, বৃষ্টি ধারার মতো কিল চর ঘুষি। কতক্ষণ আর সহিতে পারিত? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে নন্দর পায়ের কাছে গড়াগড়ি দিত। অজ্ঞান অচৈতন্য নন্দ। তবু নন্দ হয়তো বিন্দুকে ভালোবাসে। শীত জমিয়া আসে। পৌষ পার্বণ আসিয়া পড়িতে আর দেরি নাই। গ্রামে অবিরত ঢেকি পাড় দিবার শব্দ শোনা যায়। আকাশে রবির তেজ কমিয়াছে। মাঠে রবিশস্য সতেজ। মানুষের গা ফাটিতে আরম্ভ করিয়াছে। গায়ে যাহার বেশি মাটি, ঘষা লাগিলেই খড়ি উঠিয়া যায়। লেপ কাঁথা খোলা হইয়াছে। বেড়ার ফাঁকগুলি ন্যাকড়া ও কাগজ গোঁজা হইয়াছে। মতি একবার জ্বরে পড়ি করিয়া পড়ে নাই। কুসুমের আর একবার পেট ব্যথা হইয়া গিয়াছে। পরাণ এক দফা গুড় চালান দিয়াছে। এবার তাহার কিছু পাটালি গুড় করিবার ইচ্ছা। শশীর কাছে কিছু ঢাকা ধার করিয়া সে আরও প্রায় 40টা খেজুর গাছ লইয়াছে। লালির বাছুরটা নিতাই একদিন যাচিয়া পরাণকে ফেরত দিয়া গিয়াছে, ছোটবাবুর জন্যে, নইলে বাছুর তুমি কখনো ফেরত পেতে না, এই কথা বলিয়াছে কুসুম। খেজুর গাছ কেনার জন্য শশীর কাছে পরাণ টাকা ধার করিতে দিতে কুসুমের অত্যন্ত অনিচ্ছা দেখা গিয়াছিল। সব সময় তাহার ইচ্ছা ও অনিচ্ছাকে মর্যাদা দিলে সংসার চলে না, এই যুক্তিতে পরাণ তাহার কথা গ্রাহ্য করে নাই। মোক্ষদার শরীরের অবস্থাটা কিছুদিন হইতে ভালো যাইতেছে না। শশীর বাড়ির একটি আশ্রিতা মেয়ে, শশীর সে কি সম্পর্কে ভাইঝি হয়। ছেলে হওয়ার সময় ঠান্ডা লাগিয়া নিউমোনিয়া হইয়া মরিয়া গিয়াছে। এই ব্যাপারটাতে শশী বড় ধাক্কা পাইয়াছিল। বাড়ির উঠোনে সাময়িকভাবে অতি কম খরচে কাঁচা বাঁশের সস্তা বেড়ার একটি ঘর তুলিয়া আঁতুড় ঘর করা হয়, চাল টিনের। ব্যাপার চুকিলে টিনের চালটি ছাড়া ঘরটিকে বিসর্জন করা হয়। মৃতা মেয়েটির বেলাতেও এ ব্যবস্থাই হইয়াছিল। এখন শশীর বাড়িতে এ প্রথা চিরন্তন। শশী নিজেও এমনি একটি কুটিরে জন্মগ্রহণ করিয়াছে, মরে নাই। শশী পৃথিবীতে আসিয়াছিল উলঙ্গ সন্ন্যাসী হইয়া। এখন সে ডাক্তার, পয়সারওয়ালা ডাক্তার। এমন ব্যাপার সে ঘটিতে দিল কেন? সে কি শুধু টাকার জন্য ডাক্তারি শিখিয়াছে? যেখানে যতটুকু কাজে লাগাইলে টাকা মেলে, আপনার শিক্ষাকে সেখানে ঠিক ততটুকুই কাজে লাগাইবে? সমস্ত গ্রামকে স্বাস্থ্য তত্ত্ব শিখাইতে যাওয়া বৃহৎ ব্যাপার, ওটা না হয় সে বাদ দিল, কিন্তু নিজের গৃহে না। সে ডাক্তার নয়, ব্যবসাদার। বাহিরে সে টাকা কুড়াইয়া বেড়ায়, বাহিরে সে মৃত্যুর সঙ্গে লড়াই করিবার ভাড়া করা সৈনিক। গৃহে তাহার অস্বাস্থ্যকর আবহাওয়া, মৃত্যুর আধিপত্য। তারপর কয়েকদিন শশী বাড়িতে স্বাস্থ্যরীতি প্রবর্তনের চেষ্টায় সকলকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। কি দিয়ে দাঁত মাজছিস? কয়লা দিয়ে? নিমের দাঁতন দিয়ে মাজ। তেতো যে, কয়লায় দাঁত কত সাদা হয়। যে কয়লা দিয়ে দাঁত মাজিত সে কিছুতেই নিমের দাঁতন ব্যবহার করিতে রাজি হইল না। শশী কি খেপিয়া গিয়াছে? দাঁত মাজিবে তার মধ্যে এত কাণ্ড কেন? মাটিতে ওকে মুড়ি দিলে যে কুন্দ, বাটি নেই। বাটিতে দিলে এক খাবলায় সব খেয়ে ফেলবে যে, তখন ফের চেঁচাতে আরম্ভ করিবে। ছড়িয়ে দিলাম, খুঁটে খুঁটে অনেকক্ষণ খাবে। কুন্দ সগর্বে ছেলেকে নিরীক্ষণ করে, নধর শিশু, শশীর চোখে লাগিয়াছে। একটু কোলে নিক না।
শশী তাহাকে বোঝায়, বলে, মুড়ির সঙ্গে ছেলে তোর কত জার্ম খাচ্ছে জানিস? পেটে কৃমি হবে, আমাশা হবে, কলেরা হবে। কি সব অমঙ্গলে কথা! কুন্দ বলে, বালাই সব। ভাবে, ও সব কিছু যদি হয় তো তোমার মুখের দোষেই হয়েছে জানবো। ডাক্তার হয়েছ বলে তুমি যার তা বলবে নাকি? বাছার তুমি গুরুজন, ওর কপালে কথা তোমার ফলেও যেতে পারে, এ খেয়াল তোমার নেই? কুন্দর ছেলে হামা দিয়া মাটি হইতে খুঁটিয়া খুঁটিয়া মুড়ি খাইতে থাকে দুবেলা। শশীর কথা কুন্দ বিশ্বাস করে না। দু আঙুলে একটি একটি মুড়ি মুখে দিবার সময় ছেলেকে তাহার কি সুন্দর দেখায়। শশী রাগ করিয়া ধমক দিলে কুন্দ বলে, চুপ করুন শশী দাদা, ছেলে আপনার নয়। মামা চোখ বুঝলে আপনি বাড়ি থেকে খেদিয়ে দেবেন যা জানি। বাড়ি হইতে তাড়াইয়া দিবার কথাটা কোথা হইতে আসে শশী বুঝিতে পারে না, তবে অবান্তর শোনায়। কারণ শশীর মতে বাড়ি হইতে খেদাইয়া দেওয়ার উপযুক্ত কুন্দ ছাড়া আর কে আছে? শশী বলে, পিসি কথা শোনো, ছেলেকে তোমার অত দুধ খাইও না, ওর সিকি দুধ হজম করার ক্ষমতাও যে ওর নাই। পিসি ভাবে, হাইরে কপাল, বাড়িতে এত দুধের ছড়াছড়ি, আমার ছেলে একটু দুধ খায় এ কারো সহ্য হয় না। কতটুকু দুধই বাও খায় কি জানি, কবে ছেলের দুধের বরাদ্দ কমিয়া যায় এই ভয়ে পিসি ছেলেকে আরও একটু বেশি দুধ খাওয়াইতে আরম্ভ করে। দুপুরবেলা শশী ঘরে ঘরে বলিয়া যায়, ওঠো ওঠো, উঠে পড়ো সবাই, ঘুমোতে হবে না, শীতকালে দুপুরে ঘুম কিসের? সকলে একদিন দুদিন সহ্য করে, হাসি মুখে উঠিয়া বসিয়া হাই তুলিয়া বলা বলি করে, শশীর হয়েছে কি, এবার বাপু ওর একটা বিয়ে দেওয়া দরকার। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাহারা বিদ্রোহ করে। যাহাদের বয়স কম ও স্বামী আছে তারা ভাবে, আমাদের মতো রাত জাগতে হলে দুপুরে ঘুমোই কেন বুঝতে? যাদের স্বামী নেই তারা ভাবে, দুপুরবেলা না ঘুমিয়ে করব কি, সময় কাটবে কি করে? শশী যেন পাগল, স্বাস্থ্য নিয়ে আমাদের কি হবে? গিন্নিরা যাদের বয়স হইয়াছে তারা ভাবে, কথাটা বোধ হয় মিথ্যে নয়, দুপুরে না ঘুমোলে অম্বলের জ্বালা বোধ হয় একটু কমে, কিন্তু পেটে ভাতটি পড়িলেই যে চোখ জড়িয়ে আসে, তার কি হবে? গোপাল শুনিয়া বলে, ও কি শেষে বাড়িতেই ডাক্তারি বিদ্যে ফলাতে আরম্ভ করলো নাকি? সন্ধ্যার পর ঘরে ঘরে শশী একবার বেড়াইয়া আসে। পাকা ঘরের অধিবাসীদের বলে, তোমাদের কাণ্ড কারখানা কি? দম আটকে মরবে যে সবাই, সব জানলা বন্ধ, বাতাস আসবে কোথা দিয়ে? তাহারা হাসে, জানলা খুলিলে ঠান্ডা লাগিবে না? এক ঘর বাতাস আগে এই কটি প্রাণী নিঃশ্বাস নিক, দম তো আটকাইবে তবে। বেড়ার ঘরের অধিবাসীদের শশী বলে, বেড়ার ফাঁক পর্যন্ত কাগজ দিয়ে বন্ধ করেছ, এর মধ্যে বাতাস দুর্গন্ধ হয়ে উঠেছে, একটা জানলা অন্তত খুলে দাও, কাল নইলে আমি সিলিং কাটিয়ে দেব। চাল আর বেড়ার মধ্যে যে ফাঁক আছে তাই দিয়ে পচা বাতাসটা তো বেরিয়ে যাবে। কুন্দ বলে, খেমির মতো আমাদেরও নিউমোনিয়া হয়ে মারবেন নাকি শশী দাদা? কচি ছেলে নিয়ে কাঁচা ঘরে আছি, কত সাবধানে থাকতে হয়, আপনি তার কি বুঝবেন? এ তো দালান নয়, পাকা ঘর তো আর আমাদের ভাগ্যে নেই যে। প্রত্যেক কথায় কুন্দ এমনি নালিশ টানিয়া আনে, এই তাহার স্বভাব। বাড়ির লোকের স্বাস্থ্য ভালো করার চেষ্টা শশী ত্যাগ করিয়াছে। প্রথমটা ভয়ানক রাগ হইয়াছিল, ক্রমে ক্রমে সে করিয়াছে জ্ঞান লাভ। সে বুঝিয়াছে তার স্বাস্থ্যনীতি পালন করিতে গেলে জীবনের সঙ্গতি ওদের একেবারে নষ্ট হইয়া যাইবে, অসুখী হইবে ওরা, রোগে ভুগিয়া অকারণে মরিয়া ওরা যে বড় আনন্দে থাকে। ফুর্তি নয়, আনন্দ, শান্ত স্তিমিত একটা সুখ। স্বাস্থ্যের সঙ্গে প্রচুর জীবনী শক্তি সঙ্গে ওদের জীবনের একান্ত অসামঞ্জস্য। ওরা প্রত্যেকে রুগ্ন অনুভূতির আড়ত।
সংকীর্ণ সীমার মধ্যে ওদের মনের বিস্ময়কর ভাঙা গড়া চলে। পৃথিবীতে ওরা অস্বাস্থ্যকর জলাভূমির কবিতা, ভ্যাপসা গন্ধ, আবছা কুয়াশা, শ্যামল শৈবাল, বিষাক্ত ব্যাঙের ছাতা, কলমি ফুল। সতেজ উত্তপ্ত জীবন ওদের সহিবে না। শশী ভাবে, ভাবিয়া অবাক হয় শশী। কুমুদ একদিন এই ধরনের একটা লেকচার ঝাড়িয়াছিল, পৃথিবী শুদ্ধ লোক যে কত বোকা এই কথাটা প্রমাণ করিবার জন্য। কাপড় মাপা গজ দিয়া আমরা নাকি আকাশের রং মাপি, জীবনের অবস্থার হিসাব স্থির করি, মনের সুখ দুঃখ। বলি মানুষ দুঃখী, আর রাগে গড় গড় করি। মিথ্যা তো বলে নাই কুমুদ, শশী ভাবে। চিন্তার জগতে সত্য সত্যই আমাদের স্তর বিভাগ নাই। বস্তু আর বস্তুর অস্তিত্ব এক হইয়া আছে আমাদের মনে। কখনো কি ভাবিয়া দেখি, মানুষের সঙ্গে মানুষের বাঁচিয়া থাকার কোনো সম্পর্ক নাই? মানুষটা যখন হাসে অথবা কাঁদে, তখন হাসি কান্নার সঙ্গে জড়াইয়া ফেলি মানুষটাকে। মনে মনে মানুষটার গায়ে একটা লেবেল আঁটিয়া দিই, সুখী অথবা দুঃখী। লেবেল আঁটা দোষের নয়, সব জিনিসেরই একটা সংজ্ঞা থাকা দরকার। কে হাসে আর কে কাঁদে এটা বোঝানোর জন্য ২-১০টা শব্দ ব্যবহার করা সুবিধাজনক বটে। তার বেশি আগাই কেন? কেন পরিবর্তন চাই? নিঃশব্দে অশ্রু মুছিয়া আনিতে চায় কেন সশব্দ উল্লাস? রোগ শোক দুঃখ বেদনা বিষাদের বদলে শুধু স্বাস্থ্য বিস্মৃতি সুখ আনন্দ উৎসব থাকিলে লাভ কিসের? আরও মজা আছে, লাভ না থাক ক্ষতিই বা কি? ভাবিতে ভাবিতে রীতিমতো বিহ্বল হইয়া যাইবই কি শশী। সে রোগ সারায়, অসুস্থকে সুস্থ করে, অথচ একেবারে চরম হিসাব ধরিলে শুধু এই সত্যটা পাওয়া যায়, রোগে ভোগা সুস্থ হওয়া, রোগ সারানো রোগ না সারানো সমান। রোগীর পক্ষেও শশীর পক্ষেও। এসব ভাবিতে ভাবিতে কত অতীন্দ্রিয় অনুভূতি যে শশীর জাগে। রহস্যানুভূতিতে এ প্রক্রিয়া শশীর মৌলিক নয়। সব মানুষের মধ্যে একটি খোকা থাকে, যে মনের কবিত্ব, মনের কল্পনা, মনের সৃষ্টি ছাড়া অবাস্তবতা, মনের পাগলামিকে লইয়া সময়ে অসময়ে এমনিভাবেই খেলা করিতে ভালোবাসে। একদিন শশী হারু ঘোষের বাড়ির অদূরে তালবনের ধারে মাটির টিলাটিতে উঠিয়াছিল। বর্ষার পর টিলাটি জঙ্গলে ঢাকিয়া যায়। জঙ্গল ভেদ করিয়া টিলার ওপর উঠিবার কি দরকার ছিল শশীর? সূর্যাস্ত দেখিবে। দিগন্তের কোলে তরুশ্রেণীর যে বাঁকা রেখাটি রচনা করিয়াছে, তাহারই আড়াল হইতে দেখিবে সূর্যকে। কি ছেলে মানুষই শখ! নিজের কাছে ছেলে মানুষ হইতে শশীর লজ্জা ছিল না, কেবল শখটি মিটাইতে গিয়া যে মূল্য তাহাকে দিতে হইল, আগে জানিলে তাহাতে শশী রাজি হইত না। টিলার ওপরে উঠিয়া পশ্চিম দিকে মুখ করিয়া সে যখন দাঁড়াইল, তখন তাহার মন শান্তিতে ভরিয়া আছে। আগামী জীবনে যত ভালো মন্দ কাজ তাহাকে করিতে হইবে, তাহা সম্পন্ন করিবার শক্তিতে সহজ বিশ্বাস আছে, সাহস আছে। কিন্তু সূর্য ডুবিবার আগে শশী সহসা ভীত হইয়া পড়িল। ছেলেবেলা মাঝরাতে ঘুম ভাঙিয়া এক একদিন তাহার যেমন ভয় করিত, তেমনি ভয়। শশীর সর্বাঙ্গ শিহরিয়া কাঁপিয়া উঠিল। তাহার মনে হইল কয়েক মিনিটের ভবিষ্যৎও তাহার আর অবশিষ্ট নাই। সে এমনি অসহায়, এমনি ভঙ্গুর। পৃথিবীর বহু ঊর্ধ্বে স্তরে স্তরে সাজানো ভয়ের তলে প্রথিত পৃথিবীর বহু ঊর্ধ্বে একটা জঙ্গলাকীর্ণ মাটির টিলার শীর্ষে শশী হঠাৎ হারাইয়া গিয়াছে। সামনে রূপ ধরা অনন্ত, সীমাহীন ধারণাতীত কি যে তাহার চারিদিকে ঘনীভূত করিয়া সীমাবদ্ধ হইয়া আসিয়াছে শশী জানে না।
কিন্তু আর কখনো নিঃশ্বাস সে লইতে পারিবে না। তারপর কয়েকদিন শশী খুব চিন্তিত ও বিষণ্ণ হইয়া রহিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।